এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে, সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আমি মাশায়েক শশী, আজ আপনাদের সঙ্গে আছি। প্রতি বছরের মতো এবছরের ঈদ যাত্রাও হয়ে উঠেছে আর এক ট্র্যাজেডির নামান্তর। এবছর ঈদের অর্থাৎ ঈদ উল ফিতরের আগে পরে 10 দিনে 278 জন মারা গেছেন, 342টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং একটি দুর্ঘটনা একাধিক পরিবারের মৃত্যু ডেকে আনে, একাধিক স্বপ্নের মৃত্যু ঘটে। এটা কি আমাদের নিয়তি নাকি আমাদের সামগ্রিক ব্যর্থতা, বা উত্তরণের উপায় বা কি? এগুলো নিয়েই আজকের আয়োজন। শিরোনাম রেখেছি অনিরাপদ ঈদ যাত্রা। দুজন অতিথি আজকে আমাদেরকে সময় দিবেন। আমাদের সঙ্গে আছেন ডক্টর এম হাদিউজ্জামান, যোগাযোগ বিশেষজ্ঞ। একই সাথে আমাদেরকে সময় দিচ্ছেন স্টুডিওতে জনাব মোস্তফা কামাল, ডেপুটি হেড অফ নিউজ বাংলা ভিশন। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুরুতে ডক্টর এম হাদিউজ্জামান, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, এবারের ঈদ যাত্রায় যে পরিমাণ প্রাণহানির ঘটনা ঘটলো, মানে এটা কি একেবারে নর্মাল ট্রেন্ডেই এইভাবে এসেছে? প্রতি বছরই যেভাবে বাড়ে, প্রতি বছরই সংখ্যাটা বাড়ছে, নাকি আলাদা কোনো বিশেষত্ব আপনার চোখে পড়লো? বিশেষত্ব আছে আমি বলবো, কারণ এবার আসলে কোথাও বাকি নেই। সড়ক বলেন, রেলপথ বলেন, নৌপথ বলেন, সব জায়গায় আমি বলবো ইটস এ টোটাল ডিজাস্টার। ভয়াবহ অবস্থা, এত চরম অব্যবস্থাপনা, অসাবধানতা, অসচেতনতা, আমি যাই বলি না কেন কম বলা হবে। এইভাবে আসলে একটা ঈদযাত্রা যে মরণ যাত্রায় পরিণত হবে, এটা আসলে আমরাও ওইভাবে প্রেডিক্ট করতে পারিনি। ঈদযাত্রার শুরুটা কিন্তু আমি বলবো কিছুটা ভালো ছিল, একদম প্রথম দিকে। হঠাৎ করে আমি বলবো ঈদের 2 দিন আগে এবং ঈদের পরে পুরো সড়ক ব্যবস্থাপনা, নৌ ব্যবস্থাপনা বা রেল ব্যবস্থাপনা ভেঙে পড়লো। আমি যেভাবে আসলে মূল্যায়ন করতে চাই, আসলে কিছুই ঠিক নেই। সড়কে যে আসলে ঝুঁকি যে ছিল, এটা কিন্তু ট্রিগার করলো আবার। আপনি দেখেন আমাদের সড়ক ঠিক নাই, আমি বলবো সড়ক ব্যবস্থাপনা ঠিক নাই, যানবাহন ঠিক নাই, চালক ঠিক নাই, চালকের মালিক ঠিক নাই, এমনকি আমি বলবো আসলে যারা নিয়ন্ত্রণ করার কথা তারাও ঠিক নাই। যারা আসলে রেগুলেটেড হওয়ার কথা তারা এখন রেগুলেটর হয়ে গেছে। পুরো পরিবহন খাতটা যদি দেখেন, সব জায়গায় মুঘল তৈরি হয়েছে। বাস বলেন, ট্রাক বলেন, অটোরিকশা বলেন, সিএনজি বলেন, সব মুঘল। তারাই আসলে পরিবহন খাতকে নিয়ন্ত্রণ করছে। এই যে চরম বিশৃঙ্খলা, আমি বললাম অব্যবস্থাপনা, এখানে যে বিশৃঙ্খলা অব্যবস্থাপনার কথা যখন বলছেন, মানে একই সাথে তো দীর্ঘমেয়াদী যে সকল সমস্যাগুলো আছে অনেক দিন ধরে এই পরিবহন সেক্টরের সাথে, সেটা তো আমরা জানি। কিন্তু এই বছর নতুন করে কি অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা হলো? খুবই চমৎকার প্রশ্ন করেছেন। আমি যেটা দেখেছি যে গত ঈদের সাথে যদি আমি তুলনা করি, আমার ধারণা যে অরাজনৈতিক সরকারের সময়, বিশেষ করে সেনাবাহিনী থেকে বলেন, প্রশাসন বলেন, যেভাবে তারা নজরদারির মধ্যে রেখেছিল, এবং বিশেষ করে যারা আসলে পরিবহন খাতে নেতৃত্ব দেন, আমরা তাদেরকে সবাই জানি, তারা অতটা সাহস পায়নি যে লক্কর ঝক্কর বাস নামানো বা দূরপাল্লায় আপনার সিটি বাস যারা চালায় তাদেরকে দূরপাল্লায় পাঠিয়ে দেওয়ার এই সাহসগুলি ওইভাবে পায়নি। এবার আসলে সমস্ত আমি বলবো যে দরজা জানালা খুলে গেছে, এমন একটা অবস্থা, সবাই ঝাঁপিয়ে পড়েছে। সিটি বাস সার্ভিসগুলোকে যেভাবে আমরা দূরপাল্লায় যেতে দেখেছি, আপনি গত পরশু দেখেন রাঙামাটিতে রিজার্ভ করা বাস সব পোশাক কর্মী নিয়ে উল্টে পড়লো। এই বাসগুলোর ফিটনেস আছে? এই বাসগুলোর চালকের ফিটনেস আছে? কিচ্ছু নাই, সড়কে নেমে গেছে। সেটাই আমি বললাম যে আসলে আমরা অনেক সময় গবেষণা করি না যে সড়কে দুর্ঘটনা কীভাবে কমানো যায়। আমার কাছে এখন কেন মনে হচ্ছে গবেষণা করা দরকার যে এত ঝুঁকির মধ্যেও এত কম দুর্ঘটনা কেন হচ্ছে। দুর্ঘটনা তো আরও বেশি হওয়ার কথা। আমি তো বললাম কিছুই ঠিক নাই। এই যে আমরা ফেরিতে যে দুর্ঘটনা দেখলাম, কি ভয়াবহ দৃশ্য ভাই। আপনি দেখেন বাসটা থেমে আছে, একটা হ্যাচড়া টান দিল, তার মানে কি এইখানে যদি চালক তার সিটে বসেও থাকে, আমি নিশ্চিত তার কোনো পার্কিং ব্রেক নেই। কারণ আমরা অতীতেও গবেষণা দেখেছি ভারী যানবাহনের আপনার যে পায়ে চাপা ব্রেক, সেটা অনেক সময় কাজ করে না। হাতের যে ব্রেক থাকার কথা, কারণ আপনি একটা ঢালে বসে আছেন, আপনার এটা হচ্ছে এয়ার ব্রেক সিস্টেম, এখানে স্টার্ট দেওয়ার পর 45 সেকেন্ড আপনার অপেক্ষা করতে হবে প্রেশার ওঠার জন্য, তাছাড়া ব্রেক কাজ করবে না। আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলি চালক কতটুকু বোঝে, আবার হ্যান্ড ব্রেক ছিল কিনা সেটাও একটা বড় প্রশ্ন। মানে এবারের ঈদকে কেন্দ্র করে আসলে সড়কে একটা হযবরল অবস্থা তৈরি হয়েছে। লেভেল ক্রসিং এর যে দুর্ঘটনা, এটাও অব্যবস্থা। আমার মনে হয় প্রত্যেকটা ঘটনা নিয়েই আসলে আলোচনার দাবি রাখে, এবং সেটা আমরা সময় সাপেক্ষে অবশ্যই করব। মোস্তফা কামাল, আপনার কাছে ঠিক এই বিষয়ে আসতে চাই। আপনি খবরের মানুষ, মানে আমরাও মানে হাদিউজ্জামান সাহেবরা যখন এটা নিয়ে বিশ্লেষণ করছেন, আমরা হয়তো বা দূর থেকে দেখছি, খবর করছি। আপনিও কি এমন চরম অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা যেভাবে
ডক্টর এম হাদিউজ্জামান ব্যাখ্যা করলেন, সেই ব্যাখ্যার সাথে কতটুকু একমত হবেন আসলে? পুরোপুরি একমত, দ্বিমত করার কোনো সুযোগ নেই। ডক্টর হাদিউজ্জামান সহ আরও কয়েকজন আছেন, তারা কিন্তু এই বিষয়ে প্রচুর গবেষণাও করেছেন, বিভিন্ন সময় কিছু পরামর্শও দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, তাদের পরামর্শ যদি আমরা কেউ না শুনি, তাদের কিন্তু ওই ক্ষমতা বা ওই সক্ষমতা নেই আমাদেরকে মানতে বাধ্য করার। কিন্তু সরকারের দিক থেকেও তো বিভিন্ন দুর্ঘটনার পরপরই তদন্ত কমিটি হয়, কোনোটাতে 2-3টা তদন্ত কমিটিও হয়। রাইট। এখন তো প্রশ্ন আসছে যে ওই তদন্ত কমিটিগুলোর কি অবস্থা বা ওই তাদের রিপোর্টের কি অবস্থা, ওইটা নিয়েও একটা তদন্ত করা যায় কিনা। তদন্ত কমিটির উপরে একটা তদন্ত জি, হওয়া উচিত। একটা তদন্ত করা যেতে পারে। অর্থাৎ রোগটা চিহ্নিত, রোগীটাও চিহ্নিত, এখন প্রসঙ্গ হচ্ছে মেডিসিনের, অর্থাৎ চিকিৎসার। তাহলে চিকিৎসাটা কি আপনি মেডিসিনে করবেন, নাকি হোমিওপ্যাথিতে করবেন, নাকি দোয়া দুরুদ পড়ে ঝাড়ফুঁক দিবেন, নাকি সার্জিক্যাল কেসে যাবেন? অর্থই দাঁড়ায় যে এখন এটা সার্জিক্যাল কেসের, একদম সার্জিক্যাল কেস, এখানে ডাক দোহাই দেওয়ার কোনো বিষয় আশয় আর নেই। তো এরপরও আমরা কিন্তু একটু তুলনা করতে পারি, ওই তুলনাটা করলে রোগ নির্ণয় বোধহয় আরেকটু সহজ হয়। যে সরকারটি বিদায় নিয়েছে, অন্তর্বর্তী সরকার, ওই সরকারের সময় আমরা 2টা ঈদ পেয়েছিলাম। ঠিক 2টা ঈদের পরেই নতুন সরকার, নতুন একটা ঈদ। নতুন মানে কি আবার, এই সরকার ক্ষমতায় নিয়েছে রোজা মুখে, অর্থাৎ রোজার আগের দিন। অর্থাৎ রোজাটাও যে কোনো সরকারের জন্য বাংলাদেশে খুব কঠিন একটা মৌসুম। আমাদের এখানে বহুমুখী একটা চ্যালেঞ্জ তো থাকেই। যত না ধর্মীয় বিষয়টা, তার চেয়ে বেশি হয়ে যায় বাজার ব্যবস্থাপনার বিষয়, সিন্ডিকেটের বিষয়। রোজার মধ্যভাগ পরে শুরু হয় সড়ক, অর্থাৎ লঞ্চ বলেন, বাস বলেন, ট্রেন বলেন, সেটা প্রাসঙ্গিক হয়ে যায়। এবার আমরা কিন্তু খুব আশাবাদী হয়েছিলাম যে সরকারের দিক থেকে যে একটা তৎপরতা ছিল, ব্যাপক তৎপরতা, প্রথম দিকে একদম আনসার থেকে শুরু করে পুলিশের, হাইওয়ে পুলিশ পর্যন্ত প্রত্যেকটা জায়গা থেকে খুব তৎপরতা আমরা দেখেছি। কিন্তু দ্রুত দেখলাম একটা অধপতনের অবস্থা। যখন 1-2টা করে দুর্ঘটনা ঘটতে শুরু করলো, ওই সময় কিছু বাড়তি কথা কিন্তু আমাদের সামনে চলে আসলো। এটা আরেক রোগ, যে বাড়তি কথা বলা। চুপ থাকাও কিন্তু একটা বৈশিষ্ট্য, ভদ্রতা। দেখা গেল যে একটার পর একটা অঘটন ঘটতে থাকলো, সরকারের দিক থেকে বলা হলো যে এবারের ঈদ হবে ইতিহাসের সেরা স্বস্তির ঈদ। অর্থাৎ মানুষকে কিন্তু খোঁচা দেয়া, এগুলো কষ্ট দেয়া। হ্যাঁ, ইতিহাসের স্বস্তির ঈদ তো আসলে সব সরকারই বলেন, মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন বলা হয়েছিল ওই ঈদের যে কথা বলছেন, তখন কিন্তু 245 জন মারা গেছেন। জি, মানে আর এবার হলো 278 জন, মানে 300-র কাছাকাছি। আজকে সব 300-র আরো কাছাকাছি। 5 জন আছেন আজকে। তো এখন সচরাচর ওই দায়িত্বে যারা থাকেন, নৌয়ের দায়িত্বে অথবা সড়ক পরিবহনের দায়িত্বে, রেলওয়ে যারা থাকেন, তারা বরাবর এই ভাষণটা দেন। হয়তো শব্দ 1-2টা এদিক সেদিক হয়, যে ইতিহাসের সেরা ঈদ, স্বস্তির ঈদ, সবচেয়ে আনন্দের ঈদ, এগুলো না বললে সম্ভবত তাদের কোথাও কোনো ঘাটতি থাকে। কিন্তু তারা উপলব্ধি করছেন না যে পরিবর্তিত সময়ে কিছু বিবেচনার বিষয় আছে। আজকে আমরা যে পরিস্থিতিতে কথা বলছি, খোলা মনে, অথবা যারা ক্ষমতায় আছেন তাদের বোধহয় একটু মনে করিয়ে দেওয়ার বিষয় আছে। তারা 5 আগস্টের মোহনা থেকে কিন্তু ক্ষমতায় এসেছেন, আর 5 আগস্ট কিন্তু তৈরি হয়েছিল নিরাপদ সড়ক আন্দোলন দিয়ে। এটা সূতিকাগার বলা ওই নিরাপদ সড়ক আন্দোলন পরবর্তীতে হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পরবর্তীতে সেটাই এক দফায় 5 আগস্ট। এটা মনে রাখার দরকার আছে। যেটা আপনি খেয়াল করবেন, আমরা প্রত্যেকেই খেয়াল করি, চোখে চোখ রেখে কথা বলা একটা প্র্যাকটিস কিন্তু আমাদের সমাজে হয়ে গেছে 5 আগস্টের পর। যেটা আপনি খেয়াল করেছেন, আমাদের যিনি মন্ত্রী আছেন তিনি একটা বাসে গিয়েছিলেন যাত্রীদের সাথে একটু কথা বলতে, যাত্রীরা বিরক্ত বোধ করেছেন। তারা বলেছেন আপনার জন্য 20 মিনিট দেরি হচ্ছে। আপনার জন্য আরো 20 মিনিট, এর আগে তো কিছুক্ষণ হয়েছেই, আপনার জন্য আরো 20 মিনিট। অর্থাৎ তারা ফটো সেশন পছন্দ করে না, এটা হচ্ছে মূল বার্তা। সোয়াব পছন্দ করে না। এরকম একটা বাস্তবতায় যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী শুরু থেকেই প্রতিটা প্রবলেম কিন্তু তিনি অ্যাড্রেসই করছেন না, সাথে সাথে একটা নির্দেশনাও দিচ্ছেন। এই পরিবহনের বিষয়ে তিনি বারবার নির্দেশনা দিয়েছেন। তো নির্দেশনার পরবর্তীতে যখন 1-2টা 5টা 7টা করে নিহতের ঘটনা ঘটতে থাকলো, সময় মতো সেই নির্দেশনাগুলো আসলে ইমপ্লিমেন্টেশন হয়নি, তেমন হয়নি বলে তিনি একটা বিবৃতি দিয়েছেন। বিবৃতিটার কয়েকটা শব্দ আমার মনে আছে, ষড়যন্ত্র শব্দটা নাই, কিন্তু গাফিলতি শব্দটার কথা আছে, যে গাফিলতি থাকলে যেন
বরদাস্ত করা না হয়। আমরা সেই আলোচনাতেও যেতে চাই। আসলে এবারের দুর্ঘটনা অনেকটা সিস্টেমেটিক্যালি এই প্রাণহানিগুলো হলো, নাকি গাফিলতি একটা নতুন ভিন্ন মাত্রা যুক্ত করলো? ডক্টর এম হাদিউজ্জামান, আপনার কাছে একটু আসতে চাই। মানে আমরা যে 274 জন নিহত বা 342টি সড়ক দুর্ঘটনার কথা বলছি, আপনি জানেন যেটা একটা বেসরকারি গবেষণা সংস্থা, তাদের একটা হিসাব। বিআরটিএ প্রতি বছর একটা হিসাব রাখে। বিআরটি এর হিসাব মতে নিহতের সংখ্যা 100-র কাছাকাছি এবং দুর্ঘটনা 90-এর মতো। আপনার কাছে জানতে চাই যে সড়ক দুর্ঘটনার উপরে ভিত্তি করে সমাধানের লক্ষ্যে সরকার যখন কাজ করে, সরকার কোন সংস্থার তথ্যকে প্রাধান্য দেয়, আর সরকারি এবং বেসরকারি সংস্থার তথ্যের মধ্যে গড়মিল এতটা পার্থক্য আসলে কেন হয়? আমি শেষের প্রশ্নটার উত্তর আগে দিই। আসলে প্রথম কথা হচ্ছে, আপনি যদি অন্যান্য দেশগুলি দেখেন যারা সড়কে নিরাপত্তার ব্যাপক উন্নয়ন ঘটেছে, আমি বলবো যেমন সুইডেনের কথা আমরা বলতে পারি জিরো ভিশন নিয়ে। জিরো ভিশনের অর্থ হয়তো আমাদের পরিবহন যারা মালিক আছে বুঝবে না, তারা মনে করবে যে জিরো ভিশন মানে সড়কে কোনো দুর্ঘটনাই নাই, বলবে যে সড়কে আবার দুর্ঘটনা হবে না, এটা কি সম্ভব? জিরো ভিশন মানে তা না, আপনার ভীষণ থাকবে, আমি শূন্যের কোঠায় নামিয়ে আনবো, তারপরেও কিছু দুর্ঘটনা হবে। আমাদের প্রথম কথা হচ্ছে যে আমাদের তথ্য ভাণ্ডারে যে কথাটা আপনি বলছেন, এই তথ্য ভাণ্ডারটাই আসলে কোনো বিজ্ঞান ভিত্তিক না, এখানে বিভ্রাট আছে। কারণটা কি, যারা আসলে সড়ক তৈরি করছেন, যারা পরিবহন নিয়ন্ত্রণ করেন, যারা নিয়ন্ত্রণকারী সংস্থা, যারা লাইসেন্স দিচ্ছে, রুট পারমিট দিচ্ছে, তাদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে রোগটা লুকানো। তারা মনে করে তাদের ক্রেডিট থাকবে না, আমি যদি সঠিক তথ্যটা আনতে পারি এটা আমার জন্য ডিসক্রেডিট, আমার হয়তো ব্যবস্থাপনায় গলদ ছিল, তাহলে আমার তো প্রকৃত সংখ্যা বলার দরকার নেই, এবং আরেকটা বিষয়, প্রকৃত সংখ্যা জানারও দরকার নেই। সড়কে দুর্ঘটনার আমাদের তথ্যগুলি যেটা পুলিশের তথ্য ভাণ্ডার আসে মূলত এফআইআর এর মাধ্যমে, যেটা হলো ভয়াবহ দুর্ঘটনা যেখানে নিহত হয়, আহত হয়, কিন্তু এফআইআর অনেক কেস তো আসলে পুলিশ রিপোর্টিং এর মধ্যেও আসে না। তো উন্নত দেশগুলিতে তারা কি করে, তারা হসপিটালের যারা পেশেন্ট যায় ট্রমা সেন্টারগুলিতে ওই তথ্যগুলি সংগ্রহ করে। কেন সংগ্রহ করে? কারণ আমার প্রকৃত চিত্রটা তো আগে বুঝতে হবে। আমাদের কথা হচ্ছে আমরা সংখ্যাকে লুকাচ্ছি, কিন্তু আমরা আবার সংখ্যার উপরে নির্ভর আছি, কারণ আমরা কারণগুলি তো জানি না। কারণ কি, দেখবেন যে কোনো দুর্ঘটনা হলে তদন্ত কমিটি হাই অফিসিয়ালদের তৈরি হবে, তদন্ত রিপোর্টের শাস্তিটা যাবে লোয়ার টায়ারে যারা আছে, ওই গেটম্যান অথবা চালক। এটা আসলে সিমটম। চালকের মাত্রাতিরিক্ত গতি দেখে আমরা তাকে পানিশমেন্ট দিচ্ছি। তদন্ত কমিটি বাংলাদেশে যেই ধরনের তদন্ত প্রতিবেদন যেগুলো দেয়, মানে আমি যদি লোয়ার টায়ারের কথাও ধরি, মানে সেটাও কি সেই শাস্তি বা সেটা ইমপ্লিমেন্টেশন কতটুকু হয়? কিছু কিছু হয়, যেমন আপনি গেটম্যানকে বরখাস্ত করে দিলেন, চালককে দিয়ে 3 মাস জেলে রাখলেন, এটা সমাধান না। যদি গেটম্যানকে বরখাস্ত করে যদি লেভেল ক্রসিং এর দুর্ঘটনা কমেই যেত, তাহলে তো আমরা এখন তো মনে স্বর্গে থাকতাম। আমি সেটা বলবো, 1.5 লক্ষ কোটি টাকা আপনি রেলের পিছনে বিনিয়োগ করেছেন, আমরা কি দেখছি কয়দিন পর পর রেল লাইন থেকে ট্রেন পড়ে যাচ্ছে, লেভেল ক্রসিং এর দুর্ঘটনা হচ্ছে। তো এত টাকা বিনিয়োগের পরে ট্রেন কেন রেল লাইন থেকে পড়বে? তার মানে এই বিনিয়োগগুলি জায়গা মতন হয়নি। আমাদের ধারণা, যারা নীতি নির্ধারক ছিল তাদের ধারণাটা হলো উন্নয়ন মানে হচ্ছে অবকাঠামো উন্নয়ন, ব্যবস্থাপনায় উন্নয়ন দরকার নাই, পরিবহন খাতের আধুনিকরণ দরকার নাই, আমার চালক দরকার নাই। ওনারা মনে করে শুধু ফ্লাইওভার, রাস্তা চকচকে ঝকঝকে হবে আর এক্সপ্রেসওয়ে বানাবো, দুর্ঘটনা কমে যাবে। এটা তো আমি মনে করি একদম নির্বোধের মতন কথা। কারণ আপনি সড়কের গতি বাড়ানোর চেষ্টা করছেন, যেহেতু এক্সপ্রেসওয়ে বানাচ্ছেন 1000 কোটি টাকা দিয়ে, আপনি সমস্ত ঝুঁকির আয়োজন রেখেছেন। অটোরিকশা, ইজি বাইক রেখে আপনি 100 কিলোমিটার গতিতে তুলবেন। এটা কি মানে কেউ মানে এটা বিশ্বাস করতে পারবে যে আমাদের পলিসি কোন দিকে হাঁটতেছে? আপনি হাট বাজার কন্ট্রোল করবেন না, আপনি বিনিয়োগ করে বলতেছেন 4 লেন করলাম, এখন আমি 100 কিলোমিটার স্পিডে গাড়ি চালাবো। এইভাবে সম্ভব না। এবং ঈদ কেন্দ্রিক যে দুর্ঘটনাগুলি, আমি সে জায়গায় যদি একটু আসলে এমফেসাইজ করি, সমস্যাটা হলো এই যে আমাদের স্বাধীনতার 55 বছর বয়স প্রায় হয়ে গেছে আমাদের। এই 55 বছরে বিভিন্ন সময় যারা আসলে শাসন করেছে দেশে, তাদের নীতিগত ভুলের জন্য আজকে সাধারণ জনগণ খেসারত দিচ্ছে। সমস্ত বিনিয়োগ করেছেন ঢাকার মধ্যে, সারা বাংলাদেশের মানুষ নিয়ে এসেছেন ঢাকায়, কেউ ঢাকার স্থায়ী বাসিন্দা না, ঈদের সময় তারা বাড়ি ফিরবে, এটাই স্বাভাবিক। তো আপনি এত বিনিয়োগ করে ঢাকার যানজট কমাতে পারলেন না। কিন্তু স্যার, মানে ধরেন এই যে উৎসব কেন্দ্রিক বাড়ি আসা বা যাওয়া, এটা তো শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে যে একমাত্র ফেনোমেনন সেটা তো না। ধরেন চীনের কথা যদি বলি, সেখানে চীনা নববর্ষ উপলক্ষে কোটি কোটি মানুষ যাওয়া আসা করছে, পৃথিবীর অন্যান্য দেশেও। মানে সব ক্ষেত্রেই কি বাংলাদেশের মতো এই ধরনের যে হরিষে বিষাদ ঈদযাত্রা উৎসব কেন্দ্রিক? অবশ্যই না, অবশ্যই না। আমাদের মতন আরো 2-1টা শহর আছে, আমি জাকার্তার কথা বলতে পারি। আমাদের সমস্যাটা হচ্ছে, যখন আপনি 1.5 কোটি মানুষ 3 দিনে শহর থেকে বের করবেন, প্রথম সংকটটাই শুরু হয় গণপরিবহনের সংকট দিয়ে। কারণ আমার গণপরিবহনের
ওই ধারণ ক্ষমতা বা পরিবহনের ওই সক্ষমতা নাই, এটা স্বীকার করে নিতে হবে। যে ভাই যেটা বলছো স্বস্তির যাত্রা হবে শেষ এই বছরের সেরা, সরকার যেটা বলে, সমস্যা হচ্ছে ওই জায়গায় সরকারকে আসলে সঠিক চিত্রটা বলতে হবে। দেখো ধরেন এবার আপৎকালীন সময়ের জন্য যদি বলে থাকি, এবারে আপনি জানেন ঈদের আগের ছুটিটা একটু বাড়িয়ে বাড়িয়ে দেওয়া দিয়েছিল। হয়েছিল। আমরা বুঝছিলাম অনেক ক্ষেত্রে এটা একটা কারণ হতে পারে যাতে একটু সময় নিয়ে ঢাকা ত্যাগ করতে এটা পারে। একটা ভালো পলিসি আমি বলবো। হ্যাঁ, না সেই জায়গাটা আমি বলছিলাম যে আপনার প্রতিদিন 30 লক্ষ মানুষ ঢাকা থেকে বের হবে, আপনার সমস্ত যে পরিবহন ব্যবস্থাপনা, আমি নৌ বলি, রেল বলি, সড়ক বলি, আপনি 10 লক্ষ পরিবহন করতে পারবেন। বাকি 20 লক্ষ তারা কিভাবে যাবে? বাকি 20 লক্ষ অবশ্যই তারা ঝুঁকিপূর্ণ বাহনে উঠবে, তারা তো ঘরে ফিরবে। আমি যেটা বললাম, ঢাকার মধ্যে যারা থাকে 95% ঢাকার স্থায়ী বাসিন্দা না, শুধুমাত্র জীবিকার জন্য ঢাকা শহরে আসছে। কেন? আপনি সমস্ত আয়োজন ঢাকার মধ্যে করেছেন। মানে সমস্যাটা আমরা মানে সড়কের দুর্ঘটনা নিয়ে কথা বলছি, কিন্তু এটার সাথে আসলে আবাসন, আর্থিক, এক্স্যাক্টলি, আর্থসামাজিক সকল আমরা কিছু আসলে সিমটম নিয়ে কথা দরকার। বলছি, রুট কজ নিয়ে কথা বলছি না। সিমটমটা হচ্ছে দুর্ঘটনা, রুট কজটা হচ্ছে যে যারা এখানে আছে তাদেরকে ঢাকা থেকে বের করার মতন সক্ষমতা আমাদের নাই। সেখানে একটা কথা আমি বলে নিই, যেটা হলো যারা পরিবহনের মালিক আছে তাদেরকে আপনি সরাসরি এই জায়গায় দোষ দিতে পারবেন না। কারণ এই যে আমি বললাম 20 লক্ষের একটা ঘাটতি, এটার জন্য আপনি ধরেন 20,000 বাস লাগবে, তাহলে কি তারা 20,000 বাস কিনে সারা বছর ফেলে রাখবে আর ঈদের সময় যোগান দেবে? এটা তো বাণিজ্যিকভাবে আমরা ফিজিবল হবে না। তো আপনি যদি টেকসই সমাধান চান, আমি বলবো এনাফ ইস এনাফ। ঢাকার মধ্যে অনেক বিনিয়োগ হয়ে গেছে, যানজট কমাতে পারেনি, দুর্ঘটনা কমাতে পারেনি। আর যদি 1 টাকাও বিনিয়োগ করতে হয়, এটা আসলে ঢাকার বাইরে যে জেলা শহর আছে, বিভাগীয় শহর আছে, ওখানে বিনিয়োগ করেন, কর্মসংস্থান তৈরি করেন, মানুষকে ওইখানে কর্ম দেন। ঢাকায় যেন জনস্রোত ঢাকামুখী না হয়ে ঢাকা বিমুখী হয়। অসংখ্য ধন্যবাদ। মুস্তফা কামাল, এই প্রসঙ্গেই আসতে চাই। মানে ডক্টর ইম হাদিউজ্জামান যেমনটি বলছিলেন যে নতুন করে বিকেন্দ্রীকরণের কথা অনেকদিন ধরে বলছিলাম, বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতাতে সেটা আদৌ সম্ভব কিনা, বা মানে আপনার কি মনে হয় এটা কি কর্তা ব্যক্তির আদৌ ভাবেন? তাদের না ভাবলেও চলে, তাদের খুব ভাবতে হয় না। বিকেন্দ্রীকরণের প্রশ্ন হোক মন্দ, হোক দৃষ্টান্ত খারাপ, সেটা কিন্তু একজন স্বৈরাচারী শাসকের আমলে শুরু হয়েছিল, খুবই ভালো কথা জেনারেল বলেছেন। এরশাদের আমলে। জি জি। তো আমরা সচরাচর যেটা করি, এই ধরনের শাসকদেরকে সহ্য করতে চাই না, কিন্তু এই ধরনের শাসকদের মধ্য দিয়েও কিন্তু কিছু কিছু কাজ হয়ে যায়। তো তিনি যে বিকেন্দ্রীকরণ শুরু করেছিলেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, সেটাতে দুর্নীতি ছিল, রাজনৈতিক উদ্দেশ্য ছিল। তো আবার বাংলাদেশের মতো দেশে কোনো কাজেই এবাদতি কাজ না, এখানে রাজনৈতিক উদ্দেশ্য থাকে, নানান মতলব থাকে, সোজা বাংলায় বলতে এর মধ্য দিয়ে কাজ হয়ে যায়। কিন্তু আমরা পরবর্তীতে সেটাকে কিন্তু ধরে রাখতে পারিনি, অথবা ধরে রাখা হয়নি। এই গেল একটা দিক। আরেকটা দিক হলো, বারবার যে স্বস্তির কথাটা বলছি, তাদের স্বস্তি আর আমাদের স্বস্তির মধ্যে কিন্তু ভিন্নতা আছে। উদাহরণটা এইভাবে বলি, তারা যখন লাশের সংখ্যা কমিয়ে বলতে পারেন, এটাও তাদের জন্য স্বস্তি। ক্রেডিট, এটার ক্রেডিট কিন্তু, হ্যাঁ, অর্থাৎ স্বস্তিও এখানে আপেক্ষিক। আপেক্ষিক। এই গেল একদিক। আবার তারা কিন্তু যূথবদ্ধ, মালিকরা কিন্তু খুব ইউনাইটেড, শ্রমিকরাও ইউনাইটেড। তার উপর মালিক আর শ্রমিক যখন একই সাথে ইউনাইটেড হয়, তারা হয়ে যায় মহাশক্তিমান। গেল সরকার আমলে আমরা কিন্তু একজন কিং খান দেখেছি, তিনি বলতেন ড্রাইভারদের যোগ্যতা প্রশ্নে যে গরু আর ছাগল যদি ঠিকঠাক মতো চেনে, আর অন্য কিছু তাদের জানা লাগে না। তার পাশে পাশে ঘুরতেন একজন রাঙ্গা সাহেব, তিনিও আর একজন রাস্তার রাজা। তো ওই সিলসিলা বলেন অথবা তাদের জাতবাইরা বলেন, তাহলে এখনো রয়ে গেছে। রাস্তার রাজা, উজির, নজির, এদের হাত থেকে আমাদের মুক্তির উপায় কি? মুক্তির যেমন উপায় অবশ্যই আছে, উপায় অবশ্যই আছে। 1/11 সময় আমরা কিন্তু কয়েকটা দিন, সেটাও আরেকটা মন্দ শাসন, সেটা উল্লেখ করে বলছি, কয়েকটা দিন কিন্তু আমরা সিকিউরিটি দেখেছি। পরবর্তীতে যখন ওই শক্তিও আস্তে আস্তে রাজনৈতিক শক্তির সাথে মেলামেশা শুরু করে দিল, আবার আগের পরিণতি। এই অন্তর্বর্তী সরকারের এই সময়ও দুর্ঘটনা ঘটেছে সত্য, কিন্তু ওই যে মালিকও আলাদা শক্তিমান হতে পারেনি, শ্রমিকও আলাদা শক্তিমান হতে পারেনি, জনগণ কিছু কিছু শক্তিমান ছিল। এখন যেমন 3টা পক্ষ যদি আমরা মোটা দাগে ধরি, মালিক, শ্রমিক আর যাত্রী। তো যাত্রীরা কিন্তু সংগঠিত নয়। আপনি আর আমি দুর্ঘটনার শিকার হয়েছি ধরেন, অথবা বেশি ভাড়া পরিশোধের শিকার হয়েছি, আমি আর আপনি নালিশও করি না। আপনার আর আমার তো দেখাই হয় না পরবর্তীতে আর কখনো। চলতি পথে বেশি ভাড়া দিয়ে আমরা চলে যাই, সাক্ষীও দিতে যাই না কোথাও যে বেশি ভাড়া দিয়েছি, বরং পরিস্থিতি বিবেচনা করে বলে যে না, বেশি নেয়নি। অথবা এবার তো যেটা এবারের মন্ত্রী কিন্তু বলেই দিয়েছেন এক পর্যায়ে, বেশি তো নেয়াই হচ্ছে না, আর একটু কম নেওয়া হচ্ছে। অর্থাৎ তাদের এই ধরনের বলার একটা স্বাধীনতা তারা ভোগ করেন,
কিন্তু যাত্রীদের এই অনেক ধরনের সময় এই কোনো- ধরনের বক্তব্য আপনার কি মনে হয় যে প্রকৃত অপরাধকে লঘুকরণ করে অবশ্যই লঘুকরণে নয়, শুধু এনওসি দেয়া হয়। আচ্ছা কিরকম এনওসি? আপনি উদাহরণ হিসাবে আমি বলে থাকি, সায়েদাবাদ অথবা ধরুন যাত্রাবাড়ি অথবা গুলিস্তান থেকে আপনার এই অফিসের পাশ দিয়ে যে বাসগুলো যায়, মিরপুর 14 বা ক্যান্টনমেন্ট বা বালুঘাট, মানিকদি, এগুলো জাহাঙ্গীর গেট পর্যন্ত আপনি কখনো ওঠেন কিনা এসব বাসে আমি জানি না, তাদের কিছু কল সাইন আছে, সাংকেতিক নাম আছে, বলে ওস্তাদ বাঁয়ে প্লাস্টিক আসতে একটু দেন, অর্থাৎ বাঁয়ে একটা প্রাইভেট কার আছে ওটাকে একটা দিয়ে দেন, দিয়ে দেন। অথবা বলে ওস্তাদ কটকটি আছে পাশে মাইরা দেন। কটকটি মানে রিক্সা জাতের যেগুলো, এগুলোর তারা বলে কটকটি, মানে ভাঙ্গাচুরা জিনিস। ঠিক যখন জাহাঙ্গীর গেট পার হয়, এরপরে আর সে প্লাস্টিকও দেখে না, কটকটিও দেখে না। সে নিজেও এত সুবুধ থাকে, এত ইমানদার থাকে, ডান বাম করে না, নিজের শরীরটাও ঘুরায় না। ওখানে কি কোনো মারধর করা হয়? জাহাঙ্গীর গেটের পরে করা হয় না। ওখানে একটা ব্যবস্থাপনা আছে, ওখানে বুঝতে হয় এবং মানতে হয়, বুঝতেও হয় মানতেও হয় যে কাজ যা করার ঠিকঠাক মতো করা আমার মনে যায়। হয় মানে সেই ব্যবস্থাপনা ক্যান্টনমেন্টের ভিতরের ব্যবস্থাপনা মানে বাইরে আনতে গেলেও পুরোটাকে ক্যান্টনমেন্ট করা ছাড়া সেই ব্যবস্থাপনা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় পদ্ধতিগত বিষয়টা, সেটা নিয়ে পদ্ধতিগত, আলোচনা cantonment হবে। ডক্টর এম হাদিউজ্জামান, আপনার কাছে আসতে চাই। মোস্তফা কামাল তার বক্তব্যে বলছিলেন যে পরিবহনের মালিকরা তাদের স্বার্থ দেখেন, শ্রমিকরা তাদের স্বার্থ দেখেন, মানে যাত্রীর স্বার্থ তাহলে কি কেউ দেখার নেই? রাষ্ট্র কার স্বার্থ দেখবে? অবশ্যই যাত্রীর স্বার্থও দেখতে হবে এবং যারা আসলে বিনিয়োগ করতেছে পরিবহন করে তাদের স্বার্থও দেখতে হবে, দুটাই দেখতে হবে। এবং সেখানে দুজনই যেন উইন উইন সিচুয়েশনে থাকে, সেইভাবেই কিন্তু রাষ্ট্র কাঠামো সাজানো উচিত। সমস্যা হলো কি, আমাদের পরিবহন সেক্টরে যারা আসলে নেতৃত্ব দেন তারা তো রাজনৈতিক দলেরই কেউ না কেউ, এবং সাধারণত সরকার যে সময় থাকে তাদের দলেরই যারা আছেন তারাই কিন্তু এই শ্রমিক সংগঠন বা ফেডারেশনের নেতৃত্ব দেন, পরিবহন মালিক সমিতির নেতৃত্ব কিন্তু তারাই দিচ্ছেন। তো সরকার আসলে আপনি দেখেন, সরকারের ম্যান্ডেট কিন্তু মূলত জনগণের প্রতি, কোনো একটা দল বা শ্রমিক ফেডারেশনের প্রতি সরকারের ম্যান্ডেট না। কিন্তু সরকার তার জায়গায় থেকে আমি যেটা বললাম, যেহেতু বিনিয়োগ হয় তাদের স্বার্থ দেখতে হবে, এবং দেখে সরকার দেখে বলেই কিন্তু বললাম সড়কটা চওড়া করছে, ঝকঝকে করছে, যেন পরিবহনটা ভালোভাবে চলতে পারে। সরকার কিন্তু সেটা করেছে। কিন্তু যারা আসলে এই যে পরিবহনের মালিক যারা আছে তাদের করণীয় কি? তাদের করণীয় হচ্ছে আমার রুট পারমিটটা যেন থাকে, যানবাহনের যেন ফিটনেসটা থাকে, যাতে করে সড়কে এই যে প্রাণহানি বা মৃত্যুর মিছিলটা যেন না থাকে। এটা আসলে ব্যাপারটা হচ্ছে সড়ক সেক্টরটা অনেক জটিল, এখানে অনেকগুলি স্টেক হোল্ডার আছে। আমি সরাসরি যে একজনকে দোষ দিব তাও না। আমি একটু আগে বলছিলাম গেটম্যান, অতীতে কত গেটম্যানকে আপনি বরখাস্ত করছেন, তাই বলে কি লেভেল ক্রসিং দুর্ঘটনা কি নাই হয়ে গেছে? জিনিসটা আরও বাড়ছে। প্রতি বছর আমরা যেটা জানি যে রেলের বিভিন্ন দুর্ঘটনায় প্রায় 900 জন মানুষ মারা যায়। তো রেল তো হচ্ছে সবচেয়ে নিরাপদ বাহন, তাহলে 900 জন মানুষ কেন মারা যাবে? সমস্যাটা হলো আমাদের কাঠামোগত অনেক দুর্বলতা আছে, অনেক জায়গায় শত শত ঝুঁকি তৈরি হয়ে গেছে। এই ঝুঁকিগুলি অবশ্যই টেকনিক্যাল, কিন্তু মজার বিষয় হচ্ছে এটা যদি সিঙ্গাপুর হতো, টেকনিক্যাল বিষয়গুলি টেকনিক্যালি সলভ করা যেত। কিন্তু এটা বাংলাদেশ, এখানে টেকনিক্যাল জিনিসগুলি আপনার রাজনৈতিকভাবে সমাধান করতে হয়। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া আপনি কোনো সমাধান করতে পারবেন না। আপনি যদি আমাদের পরিবহন খাত বা এই সড়কে যে নৈরাজ্য বা দুর্ঘটনা, এটা যদি মূল্যায়ন করেন, দেখবেন রোগটা আসলে টেকনিক্যাল না, এটা একটা রাজনৈতিক রোগ। রুট পারমিট ছাড়া কেন বাস চলবে আমাকে বলেন, ফিটনেস ছাড়া কেন গাড়ি চলবে, এটা দেখার তো আসলে আমাদের অথরিটি আছে, বিআরটি আছে। মজার কথা হচ্ছে বিআরটি নিয়ন্ত্রণকারী সংস্থা, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না। পরিবহন খাত নিয়ন্ত্রণ করছে কিছু মোগল, যে রেগুলেটেড হওয়ার কথা সে রেগুলেটেড হয়ে গেছে। সেই সক্ষমতা উন্নত করা হয়েছে, মানে সারা দেশের গণপরিবহনের উপরে যে সে নজর রাখবে, সেই সক্ষমতা কি আদৌ বিআরটির আছে? কোনো মানে সরকার কি আসলেই চায়? এই জায়গাটায় একটা চমৎকার আমাদের পারসেপশন, আমি বলবো একটু পারসেপশন আমাদের সমস্যা আছে। আমি বললাম এটা সিঙ্গাপুর না বাংলাদেশ। আপনি যেটা বলছেন এটা যদি সিঙ্গাপুর হতো, তাহলে সিঙ্গাপুরের রোড অথরিটি লাইসেন্সের কাজ কখনই করবে না, ওর কাজ হচ্ছে অথরিটি। বাংলাদেশে এরকম অনেক আপনার প্রতিষ্ঠান আছে, দেখবেন আমরা যানবাহন কেনার সময় তারা ফিটনেসটা চেক করতেছে একদম ফুললি মেশিন দিয়ে, যেটা আমরা ভেহিকেল ইন্সপেকশন সেন্টার দিয়ে করছে। এরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে, আমি নাম বলতে যাচ্ছি না। আপনি তাদেরকে দায়িত্ব দিয়ে দেন, তারা একদম মেশিন দিয়ে আপনার এটাকে দেখবে, চেক করে যে আপনার সমস্ত উপকরণ ঠিক আছে কিনা। মজার কথা হচ্ছে বিআরটি এটা দিবে না, কারণ যখন ফিটনেস করতে আপনি বিআরটিতে যাবেন, এক্সটর্শন বা চাঁদা, দালাল চক্র সেখান থেকে যায়। একজন যদি বিআরটিতে চাকরি পায়, ওর কিন্তু বেতনের দরকার নাই, ও বলে আমার বেতনের দরকার নাই, তাহলে তুমি চলবা কেমনে? প্রশ্নটা ওই জায়গায়। এই যে ফিটনেসের কথা গেল, আপনি যদি বলে ড্রাইভিং টেস্ট, বিআরটি কি করছে?
সে করতেছে ফিল্ড টেস্ট, একটা 4 দেওয়ালের মধ্যে আপনি গাড়ি জিগজ্যাগ টেস্ট করবেন আর র্যাম টেস্ট করবেন, আমরা ড্রাইভিং লাইসেন্স দেবে। পৃথিবীর কোথাও এইভাবে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়? আপনাকে যেতে হবে রোড টেস্টে, এবং রোড টেস্টটা কিন্তু সরাসরি অথরিটি নেয় না, এজেন্সি আছে, যারা লাইসেন্স প্রাপ্ত এজেন্সি, যাদের ওই সক্ষমতা আছে, তাদের ইনস্ট্রাক্টর আছে। তাহলে আপনি যদি বিকেন্দ্রীকরণ করে দেন, যাদের ইনস্ট্রাক্টর আছে, এরকম অনেক অসংখ্য প্রশিক্ষণ কেন্দ্র আমাদের আছে যারা বিআরটি সার্টিফাইড, তাদের ইনস্ট্রাক্টররা কী করবে, পরীক্ষা নেবে, রাস্তায় যাবে, চালক গাড়ি চালাবে, ভুল করতেছে, নাম্বার কাটতে থাকবে, 100 দিয়ে কাটতে কাটতে একসময় যখন 40-এর নিচে আসবে, সে যে টেস্ট দিচ্ছে তাকে কিছুই বলবে না, গাড়িটা পার্ক করে চলে যাবে, পরে দেখবে সে ফেল করছে। সোজা কথা, দিস ইজ দ্য প্রসিডিওর। কিন্তু বিআরটি এটা কুক্ষিগত করে রাখছে। দেখেন লাইসেন্সটা আবার কি করছে, টেস্ট সে নিচ্ছে কিন্তু লাইসেন্স প্রিন্টিংয়ের কাজ দিচ্ছে থার্ড পার্টিকে। ওখানে তো টাকা খাওয়ার উপায় নেই। টাকা খাওয়ার উপায় হচ্ছে যখন টেস্টটা নেবেন, ফেল করবে বা ইচ্ছা করে ফেল করে দিবেন, টাকা দিতে হবে। অনেক সময় সেখান থেকে মানে লাইসেন্সের কার্ড পেতেও অনেক রকমের ভোগান্তি আছে। সমস্যাটা ওই জায়গায়, যার যে কাজ তাকে সেটা করতে হবে। তুমি অথরিটি, তুমি নিয়ন্ত্রণকারী সংস্থা, তোমার কাজ লাইসেন্স দেওয়া, ফিটনেস দেওয়া, এটা তোমার কাজ না, তুমি পারবা না। যে প্রশ্নটা আপনি করছেন, এত যানবাহন, বিআরটির কি সক্ষমতা আছে? কোনো সরকারি প্রতিষ্ঠানে এই সক্ষমতা থাকে না। আপনি কি হাজার হাজার মানুষ এখানে নিয়োগ দিবেন, বেতন ভাতা আর পেনশন দিবেন? এইভাবে তো একটা রাষ্ট্র চলে না। রাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান আছে, সেটাকে আপনি ইউটিলাইজ করতে হবে। আমাদের মতন যে গরিব দেশ আমি বলবো, সেখানে তো এই কাজগুলো আরও করতে হবে। সরকার তো দেউলিয়া হয়ে যাবে এইভাবে যদি হাজার হাজার নিয়োগ দিয়ে বেতন দেওয়া শুরু করে, সবকিছু যদি তার আয়ত্তে নিয়ে করতে তাহলে তো সরকার দেউলিয়া হয়ে যাবে। তো আমরা ওইভাবে ভাবছি না, কারণ যার যে দায়িত্ব সে পালন করতে হবে। বরং সবাই ব্যক্তিগতভাবে কীভাবে লাভবান হওয়া যায়। আপনি বললেন যাত্রীর কথা কে ভাবছে? আপনি এগুলো সব পরিসংখ্যান পড়ছেন। একটা ফ্যামিলির কাছে এটা সারা জীবনের কান্না, আর আমরা বলতেছি 30 জন মানুষ, আমাদের কাছে এটা স্ট্যাটিস্টিক্স, কিছু না, আর জাস্ট স্ট্যাটিস্টিক্স, কেবলই পরিসংখ্যান। কিন্তু যারা ভাববার কথা, কারা ভাববার কথা? সরকার ভাববে। সেজন্য বলছি এটা রাজনৈতিক সমস্যা। রাজনৈতিক সরকারের সদিচ্ছায় একমাত্র সড়ক দুর্ঘটনা কমাতে পারে, তাছাড়া কমবে না। অসংখ্য ধন্যবাদ মোস্তফা কামাল। আপনার কাছে আরেকটা প্রসঙ্গে আসতে চাই। অনেকেই বলেন যে আইনের প্রয়োগ হচ্ছে না, আইনের প্রয়োগ হলে মানে সবকিছু ঠিকঠাক হয়ে যেত। আসলেই কি আইনের প্রয়োগ মানে বাংলাদেশে সড়কে এই ধরনের দুর্ঘটনা কমাতে পারে, নাকি আইনে নিজেই একটা গলদ আমরা সেখানে বাঁধিয়ে রেখেছি? সেখানে হচ্ছে আইনের বাস্তবায়নটা হচ্ছে জরুরি। আইনের কোনো অভাব নেই। আমি একটু আগে উপমা দিতে গিয়ে যে সেনানিবাসের পরবর্তী অংশের কথা বলেছিলাম, ওখানেও কি মার্শাল ল অথবা সামরিক আইনে কারো বিচার হয়? মোটেই না। না, রাইট। শুধু এতটুকু বিশ্বাস জন্মেছে, অথবা ভয় জন্মেছে, অথবা চর্চা শুরু হয়েছে যে এখানে ডান বাম করা যায় না। তো তার মানে কি, তারা গুলিস্তান থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত শক্তিশালী, এরপরে কি তাদের আর শক্তি নাই? শক্তি ঠিকই আছে, সেটা অপশক্তি, বাজে শক্তি। তো আমাদের এই পরিবহন সেক্টর শক্তিশালী বটে, কিন্তু সরকারের চেয়ে কি শক্তিশালী? অবশ্যই মোটেই না। আবার এখন যে সরকারটি আছে, অথবা যে সরকার দলটি আছে, বা যারা অপোজিশনে আছে, তাদের চেয়েও শক্তিশালী না। তাদেরই কিন্তু রুট পারমিট লাগে, তাদেরও ফিটনেস লাগে, নির্বাচন কমিশন থেকে ওটা দেয়া হয়। শুরুতেই কাজটা বড় কঠিন ছিল, খুবই কঠিন ছিল, যে রাজনৈতিক দলকে আবার ফিটনেস সার্টিফিকেট নিতে হবে, নিবন্ধন নিতে হবে, এটা হয় নাকি? খুব শক্ত হাতে সেটা হয়েছিল, সম্ভব বাংলাদেশে। আরও একটা বিষয় মনে করিয়ে দেয়, আমি সম্পৃক্ত ছিলাম বলে আমি নির্বাচন কমিশন বিট করেছি। যখন আমাদের এই ন্যাশনাল আইডি কার্ডের প্রশ্ন আসে, বলা হচ্ছিল যেটা মুখের কথা, এটা বাস্তবায়ন এত সহজ না। কিন্তু সেটা কখন বাস্তবায়ন হয়েছে? একটি অরাজনৈতিক সরকারের সময়, 111 সরকারের সময়। চিন্তাটা করেছিল এর আগে বিএনপি সরকার, খুব সুন্দর চিন্তা, কিন্তু চিন্তা বাস্তবায়ন করা যায়নি। অর্থাৎ বলতে চাচ্ছি আমি, কিছু কিছু কাজ শক্ত হাতেই করতে হয়। সেটা রাজনৈতিক দরদ দিয়েও হবে না, আবেগ দিয়েও হবে না। সেটা অবশ্যই আইনের একটা শক্ত প্রয়োগ লাগবে। আইন যেগুলো আছে যথেষ্ট, কারণ আইনে তো হত্যা বা মৃত্যুর কথা নাই। তো আমরা তো হত্যাও করছি, মৃত্যুর শিকার করছি। সড়কে, লঞ্চে হোক, বাসে হোক, ট্রেনে হোক, আমরা মৃত্যু বলছি, নিহত শব্দটা ব্যবহার করছি। আর এগুলো প্রকারান্তরে এক একটা সংখ্যা মাত্র। আমাদের কাছে সংখ্যা, টকশোতে সেটা সংখ্যা, রাষ্ট্রে যারা আছেন তাদের কাছে এটা সংখ্যা। কিন্তু যেই পরিবারের যিনি এই মৃত্যুর শিকার হন, তার কাছে এটা শুরুতেই ইন্নালিল্লাহ, তারপরে বিলাপ, কান্না আজীবনের জন্য। তাহলে এই ক্ষেত্রে আপনি হত্যা বা মৃত্যুর দুয়ার সব খোলা রেখে আবার নিয়ন্ত্রণ করবেন, এরপরও যে মৃত্যুগুলো হয় এগুলো প্রকারান্তর মৃত্যু না, এগুলো হত্যা, অবশ্যই হত্যা। দরজা খোলা রাখলাম আমি মৃত্যুর, এরপরে বললাম মৃত্যু। মানে সামগ্রিকভাবে আসলে একটা সম্মিলিত প্রচেষ্টা না হলে এই সরকার যেই ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে,
এই সরকার কিন্তু অত্যন্ত সক্ষম সরকার, কমজোরি সরকার নয়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। আবার যেহেতু নিরাপদ সড়ক মানে চাই, এখন শক্তিশালী সরকার শক্তি প্রয়োগ করতে চায় কিনা বা করবে কিনা সেটা আসলে আমাদের কিছুদিন সময় দিতে হবে। অসংখ্য ধন্যবাদ। সময় দিতে, এই প্রশ্ন একটু শেষ করে দিই। সময় দিতে গিয়ে যদি আপনি আবার আরেকটা কোরবানি ঈদ দেখেন, দেখি যে ওই ঈদে কয়জন মরে। আমি সেই প্রসঙ্গেই আসলে আসতে যাচ্ছিলাম যে খুবই দোয়ারে, আমি যদি বলি আর 2 মাস পরে আর একটা ঈদ, এবং আমরা এতক্ষণ যে সকল সমস্যা নিয়ে আলোচনা করলাম, এই দীর্ঘদিনের সমস্যা সমাধানও দীর্ঘমেয়াদী, কিন্তু আর একটা ঈদকে তুলনামূলকভাবে আক্ষরিক অর্থে স্বস্তিদায়ক কিভাবে করতে পারি আমরা? খুবই ভালো প্রশ্ন। আসলে প্রথমে আমাদের ওইটা ধরে নিতেই হবে যে আমাদের সম্পদ সীমিত, এই সম্পদটাকে আমার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। ঈদ কেন্দ্রিক যে গণপরিবহনের সংকট, এটা আমরা সবাই জানি। 30 লক্ষ মানুষ বের হবে, আপনার সামর্থ্য আছে 10 লক্ষ, বাকি 20 লক্ষ ঝুঁকিপূর্ণ বাহনে যাবে, এটা আমাদের জানা। তাহলে আপনার যেটা আমি বললাম, আপনার সুযোগটা কোথায় আছে? আমি একটা জায়গায় সুযোগ দেখি, তবে এটা অ্যাডহক। সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন যে প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা সশস্ত্র বাহিনী, সেটা হতে পারে, তাদের পরিবহন পুলের যে বাসগুলি আছে, এই বাসগুলি কিন্তু ফিটনেস থাকে, এবং চালক যারা আছে তারা যদি লাইসেন্সটা উপযুক্ত না হয়, সে কিন্তু প্রতিষ্ঠানে চাকরি পাবে না। ঈদের সময় আমরা যেটা দেখি যে লাইসেন্সবিহীন চালক বা শহরের চালক দূরে চলে যাচ্ছে, সেই জায়গায় আমরা যদি এই যে পরিবহন পুলের বাসগুলি, যারা চালক আছে, বাসগুলো তো ধরেন ইন্টার দ্য সিটি চলে, তারা মহাসড়কে একটা জেলা বা শহর থেকে দূরপাল্লার যে কথা বলছেন, কাছাকাছি দূরত্ব হতে পারে। খুবই ভালো প্রশ্ন করেছেন। দেখেন, আসলে আমাদের যে পাবলিক ইউনিভার্সিটি বাসগুলো আমি যদি ধরি, তারা কিন্তু নিয়মিত শহরের বাইরে যায় না, কিন্তু কিছু কিছু বিশেষ অকেশন থাকে, সেই অকেশনে কিন্তু তারা দূরপাল্লায় যাচ্ছে, ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাচ্ছে, বা বিশ্ববিদ্যালয়ের কোনো কাজে তারা কিন্তু দূরপাল্লায় যাচ্ছে। বিষয়টা হলো যে আপনাকে সচেতন থাকতে হবে। যারা চালক আছে, আমি যেটা বললাম, তাদের উপযুক্ত ড্রাইভিং লাইসেন্স ছাড়া তারা চাকরি পাবে না, তাদের প্রশিক্ষণ আছে। ঈদের সময় যে বিশৃঙ্খলাগুলি হয় আমরা সাধারণত দেখি, সেই জায়গায় আমি বললাম আমাদের সামর্থ্য, আমি সশস্ত্র বাহিনীর পরিমাণের কথা বলছিলাম, নিয়মিত কিন্তু দেখবেন এটা দূরপাল্লায় যায়। তাদের যে সেনাবাহিনী যারা সৈন্য আছে বা যারা অফিসার আছে, তাদেরকে নিয়ে কিন্তু তারা দূরপাল্লায় যাচ্ছে। আমি কেন এটা বলছি, আমি জাকার্তার মডেলটা যদি দেখি, ওদের ঈদের সময় আমাদের চেয়ে ওদের জাকার্তা শহরে বেশি মানুষ বের হয়, প্রায় 3 কোটি মানুষ বের হয়। ওরাও প্রথম দিকে এই সমস্যায় পড়েছিল, কি যেহেতু গণপরিবহনের সংকট, যেটা আমি বললাম খুবই স্বাভাবিক সময়ের চেয়ে যেহেতু অনেক চাপ, আপনি এই যোগান দিতে পারবেন না, ওটা অসম্ভব। যেহেতু আমাদের পলিসিগত ভুল হয়ে গেছে, আমি বলতেছি সব মানুষ আপনি ঢাকায় নিয়ে আসছেন, এই সমস্যা এভাবে সমাধান হবে না, টেকসই সমাধান কিন্তু এভাবে হবে না। ওরা যেটা করে, প্রতিবার ঈদে নৌবাহিনীর যে যুদ্ধজাহাজ আছে, সেটা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়। বিভিন্ন দ্বীপে তখন নৌবাহিনীর জাহাজ মানুষ নিয়ে যাচ্ছে, ওদের 2 মাস আগে থেকে সার্ভে ওপেন হয়ে যায়, জরিপ করে, এক্সোডাস প্রোগ্রাম বলে, যে কে কে তোমরা যুদ্ধজাহাজে বাড়ি ফিরতে চাও, তাও অনুরোধ করি মোটরসাইকেল নিয়ে বাড়ি যাও না। এইভাবে তারা মোটরসাইকেল দুর্ঘটনা ঈদের সময় অনেক কমায় আনছে। আপনাকে তো বিকল্প কিছু একটা করতে হবে, নাহলে হাত গুটে যদি আমরা বসে থাকি, এবার যেটা দেখছি আমরা, ট্রেনের যে 2টা কোচের মধ্যে ফাঁকা জায়গা থাকে না, ওখানে মহিলা, বুড়ি, বৃদ্ধ মহিলা, সে এভাবে বসে যাচ্ছে। এটা কি মানে ওই যে আমি বিকল্প বলছি, তার চেয়ে এটা কি যদি ভালো সমাধান হয়, তাহলে আমার কিছু বলার নাই। সেই কারণে আমি বলছি যে আমার যতটুকু সম্পদ আছে সেটা সুষ্ঠু ব্যবহার করতে হবে। যেহেতু সরকার, আমি বলবো, একটাবার ভালো পলিসি নিয়েছিল, এটাকে অবশ্যই আমি বাহবা জানাই। অন্যবার আমরা দেখেছি দেন দরবার করতে হয়, যে ঈদের ছুটি একটু বেশি দেওয়া হোক, কারণ আপনি ধাপে ধাপে যদি বের হওয়ার একটা সুযোগ দেন, চাপটা একটু কম থাকবে। তবে আমাদের যাত্রী সাধারণের সচেতন হতে হবে। আপনি ছুটি দিচ্ছেন, অনেকে ঢাকায় বসে আছে, যাচ্ছে না, শেষ সময় সবাই যাবে। আবার গার্মেন্টসগুলি যেভাবে ছুটি দেওয়ার কথা বলে, দেখা যায় যে ওরা তো শোষণ করছে। আপনি শেষ সময় যে আপনার বেতনটা দিবে, তার আগে বেতন ভাতা দিবে না, অনেক জায়গায় বেতন। তবে এবার বলবো, অধিকাংশ গার্মেন্টস কিন্তু বেতনটা দিয়েছিল, এই চিত্রটা এবার আমরা দেখিনি, যার কারণে মানে ওই যাওয়ার ক্ষেত্রে চাপটা বা বিশৃঙ্খলাটাও ওইভাবে হয়নি। এটা খুব ভালো, আপনি এটা ধরে ওই জায়গাটায় আমি আসতে যাচ্ছিলাম। প্রতিবার যেটা হয়, বিশৃঙ্খলা ওই জায়গা হয়, অধিকাংশ গার্মেন্টসের যারা মালিক আছে, দেখা যায় সময় মতো বেতন দেয় না। এইবার কিন্তু ওই বিশৃঙ্খলাটা হয়নি। তো সেই জায়গায় সরকারকে এই জায়গায় আমি বাহবা দিতে চাই, কিন্তু আমি বললাম যে এটা অ্যাডহক সমাধান। আমি প্রথমেই বলে নিয়েছি যে আমার মন্দের ভালো, অনেকটা মন্দের ভালো, আমি এই শব্দটি ব্যবহার করতে চাই। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে আমি বলবো যে আস্তে 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 বিনিয়োগগুলি জেলা শহরে করে কর্মসংস্থান তৈরি করেন। মানুষ কিন্তু ঢাকায় কেউ থাকতে চায়। মোস্তফা কামাল, আপনার কাছে আসতে চাই। বাংলাদেশে খুব কমন একটা কথা শোনা যায়, সবকিছুর পেছনে সিন্ডিকেটের কথা বলি, মানে এই সড়ক দুর্ঘটনা বা এই উৎসবকে কেন্দ্র করে যে পরিবহন ব্যবস্থা,
এটার পেছনের একটা সিন্ডিকেটের কথা আমরা বারংবার শুনি। এই সিন্ডিকেটের কারণেও কি সড়কের এত অব্যবস্থাপনা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে? এটা কি আপনি কারণ মনে করেন আসলে? অবশ্যই একটি কারণ তো অবশ্যই। সিন্ডিকেটিং শব্দটা তো সম্মানের শব্দ। সিন্ডিকেট খুব ভালো শব্দ, কিন্তু একটা সময় পর্যন্ত কেউ যখন নিজেকে বলতো আমি সিন্ডিকেট মেম্বার, আমরা ভাবতাম ঢাকা ইউনিভার্সিটির সিন্ডিকেটের মেম্বার বা অন্য কোনো ইউনিভার্সিটি, বিশাল ব্যাপার। একটা পর্যায়ে সিন্ডিকেট হয়ে গেল গালিগালাজের বিষয়। এখন যদি আপনি কাউকে বলেন যে, কেউ বলে যে আমি সিন্ডিকেট মেম্বার, সে জিজ্ঞেস করবে আপনি কি পেঁয়াজ নিয়ে আসেন না মরিচ নিয়ে আসেন, নাকি ট্রাক বাস কিছু একটা নিয়ে আছেন। অর্থাৎ দেখেন সময়ের ব্যবধানে এক একটা শব্দ কত কলঙ্কিত হয়ে যায়। এটা হচ্ছে এক নিষ্ঠুর বাস্তবতা। যেহেতু পরিবর্তিত সময়, রূপান্তরিত সময়, নতুন এক বন্দোবস্তে আসতে না পারি, নতুন এক বাস্তবতায় কিন্তু আমরা এসেছি। এই অবস্থায় বিষয়গুলো পরিষ্কার করা দরকার। সিন্ডিকেট কি সম্মান করে বলবো, আদর করে সোহাগ করে বলবো, নাকি এটা গালি? পরিষ্কার করতে হবে। আর এগুলো কি আর চলতে দেয়া যাবে কি না? নিশ্চয়ই, যে একটু আগে আমি যেটা বলেছিলাম, এই সরকার কমজোরি সরকার নয়, সক্ষম সরকার। তার চেয়ে বড় কথা, নমুনায় আমরা যেটা দেখতে পাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর এ ধরনের কাজে একটা সদিচ্ছা আছে। আর নিয়ত যদি পরিষ্কার থাকে, হয়তো দুদিন বেশি সময় লাগবে, সেটার একটা ফয়সালায় তিনি যেতে পারবেন। বাংলাদেশে এমন কোনো শক্তি নেই, রাজনৈতিক বলেন অরাজনৈতিক বলেন, যে সরকারের চেয়ে বেশি ক্ষমতাবান হয়ে গেছে, মোটেই নয়। তো যাদের নাম বিচ্ছিন্নভাবে এখনও আসে বিভিন্ন ঘটনায়, তারা সরকারের ক্ষমতার সাথে তুলনা করলে কোনো মাত্রায় কোনো পর্যায়ে পড়ে না। সেই জায়গায় সরকারের একটা দায়িত্ব আছে, বিশেষ করে পরিবহন সেক্টর যেহেতু আপনি এনেছেন, এখানে সেবারও একটু বিষয় আছে, ব্যবসারও একটু বিষয় আছে, দুটা দিকে দেখার দরকার আছে। সেখানে ডক্টর হাদিউজ্জামান একটা চমৎকার পরামর্শ রেখেছেন, সেটা গ্রহণ করা গ্রহণ না করা সরকারের দায়িত্ব। অবশ্যই, কারণ আমরা বিপদে পড়ি বা আপদে পড়ি, তখন কিছু দাওয়াই কিন্তু খুঁজি, ছোট বড় মিলিয়ে। সেনাবাহিনী সহ বিভিন্ন যে আমাদের সংস্থাগুলো বা প্রতিষ্ঠানগুলো, তাদের ট্রান্সপোর্টগুলো এত মানে ঠিক একটা থাকে কি করে? সমন্বয়ের মাধ্যমে আসলে ওখান থেকে একটু হয়তোবা একটা কিছুটা উপশম হলো, ওখান থেকে একটু তালিম নেওয়ার বিষয় আছে। তাদের ড্রাইভাররা এত সক্ষম কেন? তাদের বাসগুলো এইভাবে দুর্ঘটনার শিকার হয় না কিংবা কেন? অভিজ্ঞতার আদান প্রদানের থাকে কি? মাধ্যমেও, মানে অবশ্যই। সাধারণ জনগণের মাধ্যমে ভাই সেটা ভালো বোঝানো কথা সম্ভব। বলছে, হ্যাঁ। আমি অভিজ্ঞতা নিয়ে একেবারে শেয়ার শেষ করা যায়। মিনিটে আছি ডক্টর এম হাদিউজ্জামান, আপনার কাছে মানে জানতে চাই, আপনি তো সড়ক অব্যবস্থাপনা বা নিরাপত্তা নিয়ে অনেকদিন ধরেই কাজ করছেন। আমরা যারা সাধারণ যাত্রী আছি, তাদের জন্য আপনি কিছু গুরুত্বপূর্ণ টিপস যদি দেন, কিভাবে আসলে আমরা এই বিপদ সংকুল অবস্থাতে একটু নিরাপদ থাকতে পারি? একটা টিপস আমি যেটা প্রথমেই বলবো, যে আসলে বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চল যারা ফেরি ব্যবহার করেন, আমরা দেখছি নৌ দুর্ঘটনা কিন্তু বেড়ে গেছে। এটা কিন্তু আমাদের বিধানেও আছে যে ফেরিতে ওঠার আগে বাসের যারা যাত্রী তারা নেমে যাবে। তার কারণটা হচ্ছে আমাদের পুন্টনের অবস্থা ঠিক নাই। ফেরি তো বয়োবৃদ্ধ, আয়ুষ্কাল পেরিয়ে গেছে, এবং যে হামজা রুস্তম, যেটা আমরা খুব প্রাউড ফিল করি, আসছে উদ্ধার করতে, তাদেরও কিন্তু আয়ুষ্কাল ফুরিয়ে গেছে। তো এই যে একটা মানে দুরবস্থা এবং অব্যবস্থা, এবং সব জায়গায় আসলে রক্ষণাবেক্ষণের এতটাই ঘাটতি, সব কিছু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, লক্করঝক্কর অবস্থা, হাজার হাজার ঝুঁকি, আমার সড়ক নৌ রেল সব জায়গায় ঝুঁকি আছে। তো সেই জায়গায় যাত্রী সাধারণের আসলে সচেতনতার ব্যাপার আছে, যেটা আমি বললাম ফেরির ক্ষেত্রে। একইভাবে আসলে বাড়ি ফেরার ক্ষেত্রে, যেটা আমরা দেখি নারীর টানে, এবার আমি এমনও দেখেছি একজন বলছে যে বাড়িতে না ফিরলে বউ ডিভোর্স দিয়ে ফেলবে, তার ফিরতেই হবে। তো এই যে পরিস্থিতি, এখানে আমাদের আসলে ঝুঁকি নিয়ে ফেরা, এই যে প্রবণতা বা টেন্ডেন্সি, আমাদের একটু বের হয়ে আসা উচিত। আপনি দরকার হয় ঈদের দিন যান বা ঈদের পরের দিন যান, কেননা জীবনের আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে জীবনের সাথে আপনি কম্প্রোমাইজ করতে পারেন না, ঝুঁকির সাথে কম্প্রোমাইজ করা যায় না। অসংখ্য ধন্যবাদ ডক্টর এম হাদিউজ্জামান আপনাকে, ধন্যবাদ মোস্তফা কামাল আপনাকেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তবে এটাই নিজের সঙ্গে থাকুন, পরবর্তী আয়োজনে আবার দেখা হবে।